আবার কেউ কেউ একেবারেই নতুন। ধ্বনীয় বর্ণ হচ্ছে কি? ছোটবেলা থেকে স্বরসরিয়া ক খ পড়ে আসছো কিনা? ওই স্বরসরিয়া ক খ কিভাবে লিখা হয়েছে, কোনটা কি বর্ণ, হ্যাঁ, কোনটাকে কি বলে, যেগুলো আমাদের পড়ার দরকার ছিল না, কিন্তু এখন সেগুলো কি করতে হবে? পড়তে হবে। তো 9-10ও কিছুটা পড়ে আসছো, কিছুটা পড়ে আসার পরেও দেখা গেছে অনেকে সেগুলো মনে নাই। আবার কিছু কিছু তথ্য, খুব অল্প কিছু তথ্য চেঞ্জ হয়েছে, সেগুলো আজকে আমরা একটু দেখব। ঠিক আছে, এখন আসো। এই যে ধ্বনি এবং বর্ণ এখানে আলাদা করে দেয়া আছে, কিন্তু জিনিস আসলে একই। তো এখান থেকে দেখো, তোমার 38-এ দুটো আসছে, 37-এ দুইটা, 36-এ 4টা আসছে, আর 35-এ হচ্ছে দুটো, মানে দুটো নিশ্চিত পাবা। দেখো কি কি প্রশ্ন আসছে। 37-এ কি আসছে দেখো, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? এখন দেখলেই মনে হবে আল্লাহ, এটা তো সহজ, পরীক্ষার হলে সহজ হলেই হবে। ঠিক আছে, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? এটা আসছে 38-এ। হর্ম যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? এটা 38-এ আসছে, মানে কিছুদিন আগে, বেশি দিন হয় নাই। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এটা নতবিধি, এটা আমরা আগামীকাল পড়বো। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? 41-এ আসছে। মানে ধরো কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, আগে আগে আসতো, যে বাংলাদেশের রাজধানী কি, কিংবা ধরো বাংলাদেশের জাতীয় ফল কি। তো যাদের ধরো বিসিএস হবে না বা দিবে না, যাদের ধরো যে কি নাই, মুরদ নেই আর কি, মুরাদ টাকলা বলে না, ওই মুরদ নাই, তো ওরা কি বলে জানো? আরে বিসিএস সহজ, বিসিএস কি আসে? বিসিএস আসে রাজধানীর নাম আসে। তো এই ধরনের প্রশ্ন দেখলে অনেকটা তোমার ওইরকম মনে হতে পারে। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? এটা আসছে 43, অর্থাৎ সর্বশেষ বিসিএস যেটা ছিল ওটাতে আসছে। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? এটা আসছে তাও 43-তে, মানে এই দুটো আসছে সর্বশেষ বিসিএস যেটা ছিল ওটাতে। ঠিক আছে, এখন আসো, যেহেতু ব্যাকরণ নিয়ে আলোচনা করব, ব্যাকরণ শব্দটা নিয়ে আমরা একটু দেখি। তো আচ্ছা, এই যে আমরা শব্দ পড়েছি না, পড়েছি কিনা? তো শব্দ যেহেতু পড়েছো, বলো তো ব্যাকরণ শব্দটা কি? দেখি কি মনে হচ্ছে। তৎসম। হ্যাঁ, তৎসম শব্দ। কেন? সংস্কৃত। মূর্ধন্য আছে। ফলা আছে, মূর্ধন্য আছে। এই তো সবাই সবাই তৎসম হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ইয়াটা অফ তৎসম করেছে না? হবে। হ্যাঁ, তৎসম হবে অবশ্যই। তো এটা একটা সংস্কৃত শব্দ, আর এটাকে আমরা ভাঙলে পাচ্ছি বিযোগ আযোগ ঋযোগ অন। আর এটার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কোন জিনিসটাকে সে বিশ্লেষণ করে? সে ভাষাকে বিশ্লেষণ করে। মাইক্রোফোন অন করার দরকার নাই, সবাই লিখবা, ওকে? এখন আসো, বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস খুব সামান্য একটু করে দেখবো, খুব বেশি কিছু দেখবো না। তো পাণিনি নামটা দেখো, উনি হচ্ছেন একজন সংস্কৃত ব্যাকরণ রচয়িতা, নট বাংলা। তাহলে কোন ব্যাকরণ রচয়িতা? সংস্কৃত। তো উনি যে ব্যাকরণটা রচনা করেছেন ওটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে অষ্টাধ্যায়ী কে রচনা করেছেন? তাহলে কে রচনা করেছেন? সংস্কৃত ব্যাকরণ রচয়িতা পাণিনি। কখন? খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে। তো খ্রিস্টপূর্ব যদি 400 হয়, তার মানে এখন থেকে কত বছর আগে বলো দেখি? 1500, 1600 নাকি? কি মনে হয়? হ্যাঁ, এখন থেকে, হ্যাঁ 1500। কে বলছে? জেবুন নাহার। জেবুন নাহার। আচ্ছা, মাইক্রোফোন অন করার দরকার নাই। হ্যাঁ, প্রায় 2500 বছর আগে। জেবুন নাহার, তোমার 1500টা ভুল, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, মানে হচ্ছে যখন থেকে সাল গণনা শুরু হচ্ছে তার 400 বছর আগে। যেহেতু সাল গণনা শুরু হওয়ার পর এখন কত সাল চলে আসছে তোমার? 2021। এখানে 2000 বছর হয়ে গেছে, তার মানে আরো 400 বছর, প্রায় 2400 বছর। তো দেখো, প্রায় 2400 বছর আগে উনি সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিলেন। তো এখন আসো, বাংলাটা আমরা একটু দেখি। আচ্ছা, কি ব্যাপার? একটু অপেক্ষা করো, আমার স্লাইডে মনে হয়, হ্যাঁ 2-3টা স্লাইড মনে হয় ডিলিট হয়ে গেছে।
আচ্ছা, আমার দুটো স্লাইড ডিলিট হয়ে গেছে কোনোভাবে, হয়তো আমি খেয়াল করি নাই। লিখে পড়াতে হবে এই দুটো স্লাইড, দেখো। এরপর হচ্ছে তোমার সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচয়িতা করেন, তিনি হচ্ছেন একজন পর্তুগিজ পাদ্রী, হ্যাঁ, ফাদার মানুয়েল দা আসুম্পোসাও। কি নাম? মানুয়েল দা আসুম্পোসাও, হ্যাঁ। উনি হচ্ছেন, তিনি যখন ঢাকার ভাওয়ালে ছিলেন তখন ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ, মানে পর্তুগিজ ভাষায় একটা তোমার ব্যাকরণ রচনা করেন। এখানে একটা স্লাইড ছিল, আসলে কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গেছে। তো এই গ্রন্থটা উনি রচনা করেছেন হচ্ছে তোমার 1734 সালে। 1734 সালে রচনা করলো। এটা হচ্ছে তোমার প্রকাশিত হয় হচ্ছে 1700, উল্টে দাও তো, 1700 কত সালে বলো তো? 1734 কে উল্টে দাও, কত সালে? 43 সালে। 43 সালে। এ বলতে হবে না, হ্যাঁ। 1743 সালে কোত্থেকে? তোমার পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কোন হরপে? রোমান হরপে। রোমান হরপে। তাহলে দেখো, আমরা কিন্তু যদিও বাংলা ব্যাকরণ পেয়েছি, কিন্তু কোন ভাষায় পাই নাই? আমরা পর্তুগিজ ভাষায় পেয়েছি, কিন্তু বাংলা ভাষায় পাইনি। আবার বাংলা ভাষায় লিখিতও পাইনি, তাই না? আমরা পেয়েছি কোন হরপে? আমরা রোমান হরপে পেয়েছি। কোন ভাষায় পেয়েছি? পর্তুগিজ ভাষাটা পেয়েছি, ঠিক আছে? তো এখানে যে আসলে খুব একটা একদম ব্যাকরণের সবকিছু ছিল বিষয়টা, তা ছিল না। এটা খুব সংক্ষিপ্ত কিছু বিষয় ছিল ব্যাকরণের, হ্যাঁ। আর কিছু শব্দ অর্থ ছিল, মানে অভিধান ছিল। কিভাবে ধরো পর্তুগিজরা যখন তোমার শাসন করতো, মানে পর্তুগিজ থেকে বাংলা, মানে শব্দ রূপান্তর আর কি, শব্দের অর্থগুলো ছিল, অভিধান ছিল, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার কত সালে? 1743 সালে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে, তাহলে আমরা প্রথমটা কোনটা পেলাম? আমরা প্রথমটা পেলাম ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ, মানে হচ্ছে পর্তুগিজ ভাষায় এই তোমার ব্যাকরণটা। দ্বিতীয় হচ্ছে তোমার ইংরেজি ভাষায় রচিত হয়েছে। কোন ভাষায়? ইংরেজিতে রচিত হয়েছে। এটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড। হ্যাঁ, নাথানিয়েল ব্রাসি হেলহেড। তো ওনার বইটার নাম কি ছিল? এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমি আর লিখছি না, একটু পরের স্লাইডে আছে। এটা প্রকাশিত হয় তোমার 1778 খ্রিস্টাব্দে। 1778 খ্রিস্টাব্দে হয়, এবং এটা হচ্ছে তোমার ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ। এর আগেরটা কিন্তু পূর্ণাঙ্গ ছিল না। তাহলে এটাও আমরা কোন ভাষায় পেলাম? এটাও আমরা ইংরেজি ভাষায় পেলাম। তার মানে আমরা এখনো কিসে পাই নাই? আমরা বাংলা ব্যাকরণ পাচ্ছি, কিন্তু কোন ভাষায় পাচ্ছি না এখনো? আমরা এখনো বাংলা ভাষায় পাচ্ছি না। আমরা পেয়েছি ইংরেজি ভাষায়। নাথানিয়েল ব্রাসি হেলহেড 1778 সালে এটা তিনি লিখেছেন। এরপর আসো, একদম সেম নামে তোমার আরেকটা ব্যাকরণ রচনা করেছেন কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি কে ছিলেন? লিখো তো। জানো? ফোর্ট উইলিয়াম কলেজের কি জানো প্রতিষ্ঠাতা। হ্যাঁ, প্রতিষ্ঠাতা। আচ্ছা, দেখো, এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমার রচিত হয়েছে 1801 সালে। তাও কোন ভাষায়? এই কিভাবে? ইংরেজি ভাষায়। তাহলে এখন আসো, এরপর তোমার বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে 1826 সালে রাজা রামমোহন রায় যে ব্যাকরণটা রচনা করেছেন, সেটাও কোন ভাষায় লিখেছেন? সেটাও তিনি ইংরেজি ভাষায় লিখেছেন। তবে এই ক্ষেত্রে অন্যান্য যে ব্যাকরণগুলো ছিল সেখানে তোমার মোটামুটি, অর্থাৎ সেটা সংস্কৃতের সাথে অনেকটা মিশ্রিত ছিল, কিন্তু উনি যেটা করেছেন সেটা হচ্ছে বাংলা ভাষাকে সংস্কৃত থেকে একেবারে আলাদা ভাষার মর্যাদা দান করে এই ব্যাকরণটা তৈরি করেন। কোনটা? বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আসো, কিন্তু এটাও আমরা পাচ্ছি কোথায়? ইংলিশে। এরপর সর্বশেষ তিনি যেটা করেন সেটা হচ্ছে এই এই ব্যাকরণটায় তিনি বাংলায় কি নাম দেন? বাংলায় দেন হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, ঠিক আছে?
ওই গৌড়ীয় ব্যাকরণটাই তোমার প্রকাশিত হয় কত সালে? 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে আমরা কি বলতে পারি বলতো? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা? রাজা রামমোহন রায় রচিত গৌড়ীয় ব্যাকরণ। এখানে একটা স্লাইড ছিল, আচ্ছা এখানে আসছে। রাজা রামমোহন রায় রচিত গৌড়ীয় ব্যাকরণ হচ্ছে তোমার বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। ঠিক আছে, কত সাল? 1833 সাল। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি, সেটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ এবং রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। এখন আসো ব্যাকরণের, আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমার কিছু স্লাইড মিসিং দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আমার এখানে অনেকগুলো স্লাইড আসে নাই, হ্যাঁ আমি একটা পিসি থেকে আর একটা পিসিতে পাঠানোর সময় হয়তো কোনোভাবে স্লাইড গুলো হাতের লেগে ডিলিট হয়ে গেছে বা কোনো একটা কিছু হবে। তো ওই স্লাইড গুলো যেহেতু নাই, আমি ওই স্লাইড গুলোই তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? মূলত ওখানে ছিল ধরো বিভিন্ন ব্যাকরণ বইয়ের নাম ছিল, যে কোন ব্যাকরণটা কে লিখেছেন, এই স্লাইড গুলো ছিল। তো এখানে আমরা যদি ক্রমান্বয়ে একসাথে করি তাহলে একটু দেখো। আচ্ছা হ্যাঁ, এই স্লাইড গুলো ছিল, আমি একটু আগে এডিট করেছিলাম, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, একটু খেয়াল করো। তাহলে একদম প্রথমে আমরা কার ব্যাকরণ পেয়েছি বলতো? কোন ভাষায় রচনা রচিত হয়েছিল? একদম প্রথমে আমরা পেয়েছি পর্তুগিজ ভাষায় রচিত। দ্বিতীয় পেয়েছি আমরা ইংলিশ। তারপরে আমরা কি পেলাম? তাও পেয়েছি ইংলিশ। এরপর কি পেলাম? এরপরও আমরা পেলাম ইংলিশ। এরপর আমরা পেয়েছি 5 নম্বরে গিয়ে আমরা পেয়েছি বাংলা। হ্যাঁ, এখন আসো পর্তুগিজ কোনটা ছিল? মানুয়েল দা আসুম্পুসাওয়ের। তারপর হচ্ছে তোমার 2 নম্বরটা ছিল নাথানিয়াল ব্রাসিহেলহেড। তারপর হচ্ছে উইলিয়াম ক্যারি 1801 সালে এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে রাজা রামমোহন রায় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর আসো 5 নম্বরে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়। এই সিরিয়ালটা একটু মনে রাখবা তোমরা। তো একদম প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে 1743 সালে, সরি 1743। তারপর হচ্ছে তোমার হেলহেডের যেটা সেটা হচ্ছে 1778। তারপর হচ্ছে উইলিয়াম ক্যারি যেটা সেটা হচ্ছে 1801। তার মানে ফোর্ট উইলিয়াম কলেজে যখন বাংলা বিভাগ খোলা হয়েছে তখন। তারপর রাজা রামমোহন রায় এটা হচ্ছে 1826। আর এটা সর্বশেষ, এটা অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে 1833 গৌড়ীয় ব্যাকরণ। হ্যাঁ, এরপর আমরা আরো কিছু ব্যাকরণের নাম জানবো, সেটা হচ্ছে তোমার ব্যাকরণ কৌমুদী। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা যখন ব্যাকরণ কৌমুদী, এগুলো আমি দিয়ে দিব, স্লাইডে দিয়ে দিব, সমস্যা নাই। ব্যাকরণ কৌমুদী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমার এটা হচ্ছে 1853 সাল। এগুলো সালের দরকার নাই, ব্যাকরণ কৌমুদীটাই মনে রাখবা, কারণ এটা হচ্ছে আমরা যখন তোমার পড়বো, সাহিত্যের আধুনিক যুগ পড়বো, তখন যখন তোমার বিদ্যাসাগর পড়বো তখন এটা চলে আসবে, তখন পারবা। এরপর হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। ব্যাকরণ মঞ্জুরি স্লাইডটাই আছে দেখলাম শুধু। ব্যাকরণ মঞ্জুরি হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ এনামুল হকের। এটা হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ এনামুল হক।
তারপর হচ্ছে মনুষা মঞ্জুষা, এটা হচ্ছে তাও এনামুল হক। আর যেটা মনে রাখবা, সুনীতি কুমারের দুটো মনে রাখবা, একটা হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল, যেটাতে উনি কি আলোচনা করেছিল বলো তো? চর্যাপদ যখন পড়বা তখন দেখবা ওডিবিএল বলা হয়, এটা হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। হ্যাঁ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এগুলো মনে রাখবা কেন? এগুলো হচ্ছে তোমার একেবারে বিখ্যাত ব্যাকরণবিদ যারা, তাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে তোমার বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ইতিবৃত্তটা মনে রাখবা, ইতিবৃত্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি আমি ব্যাকরণের মূল আলোচ্য বিষয়গুলো। দেখো, ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটা। ধ্বনিতত্ত্ব, মূলত ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তো যেখানে তোমার ধ্বনি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হয়, শব্দতত্ত্বে কি আলোচনা করা হয় এবং বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়, এগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। তো আমরা দেখি আসো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো দেখো। ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, সন্ধি বা ধ্বনি সংযোগ, তারপর হচ্ছে নত শতবিধান, বানান, বানানের নিয়ম, বাকযন্ত্র। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো দেখলে কিভাবে চিনবা? তোমরা দেখলে দেখো, অধ্যায়ের যে নামগুলো সেগুলোর আগে, সবগুলোর আগে কি যুক্ত আছে বলো তো? ধ্বনি এবং বর্ণ যুক্ত আছে না? দেখো তো, এই যে ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, তারপর হচ্ছে তোমার সন্ধি। সন্ধি তো জানো, সন্ধি কি তোমার শব্দের মিলন না ধ্বনির মিলন? ধ্বনির মিলন। তো ধ্বনির মিলন যেহেতু, নিশ্চয়ই এটা কোথায় আলোচনা হয়? তাহলে এটা অবশ্যই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তারপর হচ্ছে নত এবং শতবিধান। তো নত এবং শত কি? ন বিষয়ক যে বিধান, স বিষয়ক যে বিধান, মানে শুধুমাত্র ন নিয়ে যেখানে আলোচনা করা হয় আর শুধুমাত্র মূর্ধন্য ষ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে নত এবং শতবিধান। তাহলে এগুলো কি? এগুলো এক একটা কি? ধ্বনি। আর ধ্বনি যখন তখন সেটা হচ্ছে বর্ণ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে নত এবং শতবিধান, তোমার ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তারপর হচ্ছে বানান, বানানের নিয়ম, বাকযন্ত্র। বাকযন্ত্র কি? আমরা কথা বলার সময় আমাদের ধরো যে যে অংশগুলো তোমার কাজ করে, যেমন হাত, হাত কি বাকযন্ত্রের অংশ বলো তো? হাত, কান? না, বাকযন্ত্রের অংশ না। কিন্তু এই যে কথা বলছি, জিভ, জিভ কি বাকযন্ত্রের অংশ? জিভ, ঠোঁট, জিভ, ঠোঁট এগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ। যেমন 43-তে আসছে যে কোনটি বাকযন্ত্রের অংশ নয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, দেখো, সমাস, প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ, ক্রিয়ার কাল, পদ প্রকরণ, তারপর হচ্ছে বচন, এগুলো হচ্ছে তোমার রূপতত্ত্বের আলোচ্য বিষয়। কোন কোন বই না, আগের যে বইগুলো সব বইতেই তোমার কোনটা দেয়া আছে? সাথে বলা আছে কারক হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিখ্যাত যে ব্যাকরণ বই সবগুলোতে দেয়া আছে, এবং আগেও তোমার প্রশ্নে এভাবে আসতো, নিচের কোনটি তোমার শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সেক্ষেত্রে কারক থাকলে কারক অবশ্যই তখন শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের দেয়া হতো। এখনো যদি অপশনে অন্য কোনো অপশন না থাকে সেক্ষেত্রে দিতে পারবা। তবে কারক এখন কি করা হয়েছে বলতো? কারক এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাক্যতত্ত্বের, হ্যাঁ, বাক্যতত্ত্বে দেওয়া হয়েছে। কোন বইতে? বর্তমান যে ব্যাকরণ বইটা আছে 9-10-এর, সেই বইতে কারককে বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কেন দেখো তো? আচ্ছা, আমরা জানি কারক কি? ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক। হ্যাঁ, অন্য পদের সম্পর্ক। তো ক্রিয়াপদ, নামপদ, অন্য পদ, এগুলো আমরা সবগুলো কোথায় পাচ্ছি? পদ কি কখনো আলাদা করে বসে? শব্দের মতো বসে না। আমরা কোথায় বসে? বাক্যে বসে। শব্দ যখন বাক্যে বসে বিভক্তি সহ, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি বাক্য। যার কারণে তোমার এই কারককে দেয়া হয়েছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
এছাড়া আসো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নিদর্শক, তারপর হচ্ছে ধাতু, শব্দের শ্রেণী বিভাগ। তুমি দেখো সবগুলোতে শব্দ পাবা। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, তারপর হচ্ছে ধাতু। ধাতু তো চেনো, আমি যেহেতু এখানে প্রত্যয় ধাতু চেনো কিনা? ধাতু মূলত কি? প্রকৃতি। মূলত ধাতু হচ্ছে প্রকৃতি, কিন্তু কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, এগুলো আমরা আসবো পরে। শব্দের শ্রেণী বিভাগ, তার মানে আমরা গত দুটো ক্লাস যে নিয়েছি সেগুলো কিসের অন্তর্ভুক্ত ছিল? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত ছিল। এই যে বাক্যতত্ত্ব, বাক্য, বাক্য পরিবর্তন, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, পদক্রম, প্রবাদ প্রবচন, এই যে একসাথে সবগুলো দেখো বাক্য। বাগধারা দেখো, এই যে বাগধারাটা আমি এখানে দিয়েছি, বাক্যতত্ত্বে দিয়েছি, কিন্তু অন্যান্য বইয়ে কোথায় আছে? সব বইতে আছে বাক্যতত্ত্বে, কিন্তু আপনার অডিও আটকায় যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না? অডিও হ্যাং করতে যাচ্ছে ম্যাম, কেটে কেটে আসতেছে। বাকিরা শুনতে পাচ্ছ? ক্লিয়ার আছে ম্যাম। ক্লিয়ার হচ্ছে ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা দেখো, তোমার সৌমিত্র শেখর, তারপর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, হ্যাঁ, জ্যোতিভূষণ চাকি, তারপর অন্যান্য যেই বইগুলো আছে সব বইতেই হচ্ছে তোমার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে বাগধারা কিসের অন্তর্ভুক্ত ছিল? বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে? তাহলে আশা করি সমস্যা নাই। দেখো, বাগধারা বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমান যে 9-10 এর বই, বর্তমান যে 9-10 এর বই, সেখানে বাগধারাকে তোমার কিসের অন্তর্ভুক্ত করা হয়েছে? অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা দুটো দুটো অবশ্যই মনে রাখবো, দুটো টপিক। একটা ছিল কি? কারক, আরেকটা হচ্ছে বাগধারা। প্রচলিত বইগুলোতে সবগুলোতেই কারক কিসের অন্তর্ভুক্ত ছিল? শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান 9-10 এর বইতে কারক কিসের অন্তর্ভুক্ত? বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। বাগধারা সকল বইয়ে আগে বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত ছিল, বর্তমান 9-10 এর বইতে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে যদি প্রশ্নে আসে আমরা কোন বইটা ফলো করব? নতুন বইটা ফলো করব, ঠিক আছে? এরপর আসে অর্থতত্ত্ব। শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ। আমি কিন্তু কারক আর ইয়া আগের অনুসারে লিখেছি, পাশে শুধু লাল করে দিয়েছি। তোমরা যখন স্লাইড পাবা আশা করি বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, শুধুমাত্র রেড রেড করে দিয়েছি আর পাশে লিখে দিয়েছি, তাহলে তোমরা বুঝে যাবা যখন স্লাইড দেখবা, যারা স্লাইড দেখো আর কি। এখন আসো ধ্বনি ও বর্ণ। ধ্বনি এবং বর্ণ কি? আমি যখন বলছি অ বা ক, গ, তখন এটা কি? তখন এটা সাউন্ড, সাউন্ড বা ধ্বনি। তখন এটা হচ্ছে ধ্বনি। কিন্তু আমি এখন বললাম গ না বলে গ লিখলাম, ক লিখলাম, বি, এ লিখলাম, এগুলো কি? এগুলো হচ্ছে বর্ণ। মানে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা কি বলবো? আমরা বলবো বর্ণ। এই ধ্বনিটা কিভাবে চিনবো? কোন চিহ্নের মাধ্যমে চিনবো? আমি যে বললাম গরু, গ গ, হ্যাঁ, বা বাচ্চারা তো প্রথমে বলে, ওরা লিখতেও জানে না, পড়তেও জানে না, কোনটা বর্ণ কোনটা ধ্বনিও জানে না। ওরা যখন কথা শিখে ওরা তখন বলতে পারে যে প প প। তো এই যে প বলছে, এই প তুমি কিভাবে চিনবা? এটার একটা প্রতীক, বাংলা প্রতীক হচ্ছে এটা। আর আমি যদি, আচ্ছা, দাগানোগুলোই কি শেয়ার করব আমি? তোমরা চাইলে আমি এটাও শেয়ার করতে পারি, সমস্যা হবে না। দাগানোটাই শেয়ার করবো নাকি এমনি? জি ম্যাম, এটাই বেটার, দাগানোটা। দাগানোটা হলে মনে হয় ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাগানোটাই শেয়ার করব। ওকে, ঠিক আছে, দাগানোটাই শেয়ার করব।
তাহলে এই যে ধ্বনি নির্দেশক যে চিহ্ন সেটা হচ্ছে মূলত তোমার বর্ণ। তো ধ্বনি এবং বর্ণ দেখলেই বোঝা যাচ্ছে কোথায় আলোচনা করা হয়। এই যে আমরা এতক্ষণ পড়লাম ধ্বনি তত্ত্বে আলোচনা করা ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। তো আমরা এই ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সামান্য ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। প্রথমে আসো বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। হ্যাঁ, এখানে কিছু এটা তোমরা দেখলেই বুঝবা বা চিনবা। বাকযন্ত্র কি? আমাদের হচ্ছে ধ্বনি উচ্চারণ করার সময় যে প্রত্যঙ্গগুলো কাজে লাগে সেগুলোই বাক প্রত্যঙ্গ। বাক মানে কি? কথা। তো তুমি কথা বলার জন্য তোমার যে প্রত্যঙ্গ লাগবে, শরীরের যে অংশগুলো লাগবে, সেগুলোই হচ্ছে তোমার বাকযন্ত্র একসাথে বলা হচ্ছে বা বাক প্রত্যঙ্গ। তো এখানে কি কি আছে? ঠোঁট, দাঁতের পাটি, দন্তমূল, অগ্রতালু, আলজিভ, সম্মুখ জিহ্বা, মোট কথা জিহ্বা, তারপর হচ্ছে তোমার ফুসফুস, তারপর হচ্ছে চোয়াল, জিভ, ঠোঁট, দাঁত, এগুলো সবগুলোই লাগে। আমরা যখন বলছি ত, দেখো দাঁতের সাথে লাগছে। যখন বলছি প, ঠোঁটে লাগছে। তো এই সবগুলোই হচ্ছে তোমার বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। তো প্রশ্নটা এভাবে আসতে পারে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয় বা নিচের কোনটি বাক প্রত্যঙ্গ নয়। তো তোমাকে দেওয়া হলো ধরো সপ্ততালু, কোমলতালু, গলবিল, কান, কোনটা হবে? কোমলতালু। কান। আচ্ছা বাকি কান। কান। এই কান কি বলার কাজে লাগে না শোনার কাজে লাগে? আমি এতক্ষণ কি পড়াচ্ছি? কান তো বলার কাজে লাগে না, কান তো শোনার কাজে লাগে। যদিও আমরা কি বলি কি কানে কানে কথা আছে। কানে কানে কি কথা আসলে বলা যায়? কানে মুখে বলা যায়, তাই না? কানে কানে তো কথা নাই। কারণ কান কি নয়? কারণ বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ নয়। কান হচ্ছে শুধু শোনার জন্য ব্যবহার হচ্ছে। তাহলে হাত কি বাক প্রত্যঙ্গ কি না? না, না, হাত বাক প্রত্যঙ্গ না। হাত হচ্ছে পিটানির কাজে ব্যবহার করা হয়, তাই না? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তোমার ইচ্ছে করলেও তুমি সবসময় পিটাতে পারবা না। জিহ্বাগ্র, অগ্র মানে কি বলতো? অগ্র, মুমতাহিনা মিমু, সামনে। সামনে। তাহলে জিহ্বাগ্র মানে জিহ্বার কোন অংশ? সামনের অংশ। সামনের অংশ। হ্যাঁ, ওকে। একটু খেয়াল করো, যখন উপাদান বলবে তখন হচ্ছে ধরে নিবা সেটা হচ্ছে ক্ষুদ্রতম একক। যখন কি বলবে? উপাদান বলবে তখন হচ্ছে ক্ষুদ্রতম একক। হ্যাঁ, আর যখন বলবে উপকরণ তুমি ধরে নিবা যে মূল বিষয়টা, হ্যাঁ মূল জিনিসটা কি। তো উপাদানের সাথে তোমার কোনটা মনে রাখবা বলো তো? ক্ষুদ্রতম মনে রাখবা, অর্থাৎ ক্ষুদ্রতম এককটা মনে রাখবা। ঠিক আছে? তো ক্ষুদ্রতম একক দেখো, ভাষার উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আচ্ছা, ক্ষুদ্রতম যদি হয় তাহলে ধ্বনি তো হবে, বাক্য হবে? বাক্য হবে কিনা? বাক্য হবে না, যেহেতু ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম যেহেতু, ধ্বনি হবে। কেন ধ্বনি? ক, ক দিয়ে এরপর শব্দ তৈরি হলো কলম, তারপর বললাম কলমটা দাও। হ্যাঁ, পুরোটা মিলে একটা বাক্য হলো। তাহলে ক্ষুদ্রতম যদি এটা হয়, মূল উপাদান যদি তোমার কি হয়? ধ্বনি হয়, তাহলে মূল উপকরণ কি হবে? এই বাক্য আর শব্দ কি একই জিনিস? ইসরাত, বাক্য আর শব্দ একই না। হ্যাঁ, তাহলে আমি বলেছি কি, অর্থাৎ ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ক্ষুদ্রতম একক হলে তাহলে পূর্ণটা কি হবে? মূল উপকরণ হচ্ছে বাক্য। কারণ তুমি ক্ষুদ্র শব্দ যখন বলবা, আমি যদি সারাদিন চিল্লাই, হ্যাঁ এই যে লেপ 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 বা কম্বল কম্বল কম্বল, আমার কেউ কম্বল এনে দিবে না। আমার ঠান্ডা লাগলে আমি বলতে হবে যে আমার কম্বলটা দাও। হ্যাঁ, তাহলে পুরোটা হচ্ছে ভাষার মূল উপকরণ বা প্রাণ হচ্ছে বাক্য। তো প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ভাষার প্রাণ কি? ভাষা প্রাণ হচ্ছে বাক্য। বাক্যের মূল উপাদান তাহলে কি হবে বলতো? বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। হ্যাঁ, আর শব্দের একক অর্থাৎ শব্দকে যদি তুমি একদম ক্ষুদ্রাংশ করে ভাঙো তখন সেটা হচ্ছে ধ্বনি। আর আমরা শব্দের ক্ষুদ্রতম অংশকে বলছি, তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলবো রূপ। যার কারণে
শব্দতত্ত্বের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। তাহলে যদি শুধুমাত্র এটা আসে যে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে রূপ। তাহলে রূপ শব্দের ক্ষুদ্রতম একক। ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল। বর্ণ, বর্ণ তো অলরেডি আমরা বলে ফেলেছি, তাই না? অর্থাৎ আমরা যে চিহ্নটা ব্যবহার করব ধ্বনি প্রকাশের জন্য সেটাই হচ্ছে বর্ণ। আচ্ছা, যদি সেটা বর্ণ হয় তাহলে অক্ষর কোনটা? আমরা ছোটবেলায় বলি কি যে একটা অক্ষরও পারে না লিখতে, বলি না? একটা অক্ষরও পারে না। তাহলে বলো তো গ, এটা কি বর্ণ না অক্ষর? নাকি দুটোই? আচ্ছা, সাইফুল শাহিন বলছে অক্ষর, নাকি দুটোই একই অর্থাৎ বর্ণ ও অক্ষরও? যেমন আমি বললাম ক, এটা কি অক্ষর না বর্ণ নাকি দুটাই? বর্ণ, বর্ণ, শুধু বর্ণ। নাকি দুটাই? দুইটাই, দুইটাই। আচ্ছা, ম্যাম দুইটা না। অন করার দরকার নাই, অন করার দরকার নাই, লিখো লিখো। আচ্ছা, হ্যাঁ দুটাই কিনা? কেউ লেখো যে শুধু বর্ণ হলে এক লিখো, অক্ষর হলে দুই লিখো, অথবা দুটাই হলে দুটো। হ্যাঁ, আচ্ছা, অনেকে লিখছে দুটাই। ওকে, থ্যাংক ইউ। যদি দুটাই হইতো তাহলে আমি কিন্তু প্রথমেই কি বলতাম? ধ্বনি ও অক্ষর বলছিলাম, ধ্বনি ও অক্ষর বলি নাই। শোনো, বিষয়টা হচ্ছে কোন শব্দের যতটুকু অংশ আমরা একটানে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বাংলা ভাষায় অক্ষর বলে। হ্যাঁ, এটা আরেকটা দেখো, এটা আসছে বিসিএস এ। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। একটু বুঝাই দিই, এভাবে খুব কঠিন লাগে তাই না? ধরো একটা শব্দ, আমি বললাম একটি। হ্যাঁ, এই যে একটি বললাম, হ্যাঁ সিলেবল, নাফিসা ঠিক আছে সিলেবল। আমি যে বললাম একটি, দেখি এটা কিভাবে আমরা কিভাবে বলি? এক, এক টি, এক টি। আমরা কয় ভাগে বললাম বলো তো? এটা কয় ভাগে বললাম? দুই ভাগে বললাম। ওকে, বন্ধন, বন্ধন, দেখি বন্ধন কয় ভাগে বলি আমরা? বন্ধন, বন্ধন, বন্ধন কয় ভাগে বললাম? দুই ভাগে বললাম। এক কয় ভাগে বললাম? এক, এক, এক ভাগে বললাম। তাহলে দেখো তো আমরা যেটা করেছি মানে কি বলেছি? কোন শব্দের যতটুকু অংশ একটানে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বাংলা ভাষায় অক্ষর বলে। তাহলে দেখো তো একটির মধ্যে কয়টা অক্ষর আছে? দুইটা। দুইটা অক্ষর আছে। বন্ধনে কয়টা অক্ষর আছে? দুইটা। দুইটা। একে কয়টা অক্ষর আছে? এক। কিন্তু মাইক্রোফোন অন করবে না। এক শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে? এক শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে? দুইটা। বন্ধন শব্দে কয়টা বর্ণ আছে? বন্ধন শব্দে বর্ণ হচ্ছে চারটা, অক্ষর কয়টা? অক্ষর দুইটা। তাহলে বর্ণ আর অক্ষর, এটাতে ভুল হবে কারো? অক্ষর হচ্ছে সিলেবল, মানে তুমি একসাথে কতটুকু উচ্চারণ করতে পারছো, এটাই হচ্ছে অক্ষর। যেমন নামটা হচ্ছে আহমেদ, তাহলে আহমেদে অক্ষর কয়টা? বর্ণ বলি নাই, তৃপ্তি। আহমেদে তোমার অক্ষর কয়টা? বর্ণ না। এ আহমেদ নিজেই ভুল করছে। দেখো তো, আহমেদ নিজেই ভুল করছে, আহমেদ লিখছে চারটা। আহমেদের বর্ণ হচ্ছে চারটা কিন্তু অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে দুইটা। আহ, আহ মেদ, তাহলে দুটো অক্ষর। এই যে প্রত্যয়, এখন থেকে আজকে নিজে সবাই কি করবা? নিজে নিজের নামের বানানটা দেখবা যে কয়টা অক্ষর আছে কয়টা বর্ণ আছে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসো, বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কয়টা বলো দেখি? আচ্ছা, নীলুফা বলছে 50টা, তাসমিয়া 50টা, ফিরোজ আহমেদ 50টা। হ্যাঁ, আমি কি ভেরি গুড দিব সবাইকে?
কেউ কেউ বলছে একটা। তার মানে 49টা পার্থক্য। যে বলছে বর্ণমালা 50টা, আবার একজনে বলছে বর্ণমালা একটা। তাহলে বর্ণমালা কয়টা পার্থক্য হয়ে যাচ্ছে? 49টা বর্ণমালা পার্থক্য হয়ে যাচ্ছে। এই শোনো, আমি তো এতক্ষণ যে বললাম এই যে এটা কি বলছি বলো তো? বর্ণ বলছি না বর্ণমালা বলছি? এটাকে এই যে বলছি বা বলছি, কে কি বর্ণ বলছি নাকি বর্ণমালা বলেছি? কোনটা বলো, কোনটা বলছি? বর্ণ বলেছি। বর্ণমালা কি বলেছি? বর্ণমালা বলিনি। বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে যতগুলো বর্ণ আছে সবগুলো মিলেই একটা বর্ণমালা। তাহলে বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা হচ্ছে কত? 1। মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব মিলে 50টা বর্ণ মিলে, 50টা ধ্বনি মিলে তোমার কয়টা বর্ণমালা হয়েছে? একটা বর্ণমালা। নেক্সট আসো। তাহলে একটা বর্ণমালার মধ্যে বর্ণের সংখ্যা কয়টা? বর্ণের সংখ্যা হচ্ছে 50। ঠিক আছে? তাহলে বর্ণমালা একটি আর বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। মানে 50টি বর্ণ মিলে কয়টা বর্ণমালা হয়েছে? একটি বর্ণমালা হয়েছে। হুম, এই বর্ণমালাগুলোকে আমরা যদি ভাগ করি, আমরা 2 ধরনের শ্রেণী বিভাগ পাচ্ছি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তার মানে আমরা এখন কোন ক্লাসের পড়াশোনায় চলে আসছি? নার্সারি কেজি শিশু শ্রেণীর পড়াশোনায় চলে আসছি, তাই না? ক্লাস 1 না? এই 1-এ দেখা যায় শব্দ গঠন এই সেই দুনিয়ার সব থাকে। এগুলো হচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, হচ্ছে তোমার শিশু শ্রেণীর পড়াশোনা। যদিও এখন প্লেতে পড়াই, আমি বুঝি না প্লেতে যেহেতু শব্দটাই প্লে, সেখানে পড়ানোটার দরকার কি? পারলে 2 বছর 3 বছর থেকে পড়ায়। এবং মজার বিষয়, 2 বছর 3 বছর থেকে পড়ানোর পরেও আবার এসে সবাই কি করে বলতো? বিসিএস এর কোচিং করে। তাই না? আচ্ছা, আমরা দুটো 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 বিভাগ পেলাম, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। কারণ আজকে ক্লাসের বাকি যে পুরো অংশ এই স্বরধ্বনি নিয়ে আর এই ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনায় আমাদের কেটে যাবে। তো এই আলোচনাটা একটু মনোযোগ ধরে রাখতে হবে। চা কফি কিছু থাকলে খাই না উচিত ছিল, খাইছো কিনা জানি না। আমি আজকে একেবারে ভাত খেয়ে বসছি। প্রথমে আলোচনা করব স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনি কি? ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না। দেখি আমার সাথে বলো তো। মাইক্রোফোন অফ রেখে বলবা। বলো। প প ফ ফ ব ভ ম। এখন আছো ঠোঁট না লাগাই বলবা। ঠোঁট না লাগিয়ে প ফ ব ভ ম এগুলো বলো। ঠোঁট না লাগিয়ে পারবা না পারবা না? হয় না, ঠোঁট না লাগিয়ে হচ্ছে না। তার মানে এগুলো কোথায় কোথায় বাধা পাচ্ছে? কোথায় এসে বাধা পাচ্ছে? ঠোঁটে এসে বাধা পাচ্ছে। এখন ঠোঁটে এসে বাধা পাই বললে তো তোমরা আবার সিগারেট ভাববা। ছেলেরা সিগারেট ভাবার দরকার নাই, ঠিক আছে? তো এখন আসো, কিন্তু এবার আমার সাথে বলো তো। অ আ ই উ। তা আম্মু বলতেছে এমন করে কেন ছেলে? আচ্ছা, পাগল না ভাবলেই হয়েছে, সমস্যা নেই। পাগল ভাবলেও সমস্যা নাই। ভাববে কি ছেলে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। ধরো আমাদের গ্রামে টামে, হ্যাঁ, ধরো পাগল টাগল যখন শুনতাম তখন বেশিরভাগ ক্ষেত্রে শোনা যেত ও অনেক মেধাবী ছিল, পড়তে পড়তে পাগল হয়ে গেছে, মেধার চোটে পাগল হয়ে গেছে, এই একটা অবস্থা। শোনো তো, এখন আসো এই যে অ আ ই উ কি হচ্ছে? ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো কি হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে না। এগুলো হচ্ছে স্বরধ্বনি। উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না। আমি আসবো তো, রিতে আসবো। উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না। তাহলে কোন ধ্বনি উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না? স্বরধ্বনি উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না। এখন আসলে আমরা স্বরধ্বনি নিয়ে পড়াশোনা করব।
প্রথমত স্বরধ্বনির সংখ্যা কয়টি এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? হ্যাঁ, লিখলাম, ধরো কি লিখলাম, সায়েরা। এই যে সায়েরা লিখলাম, আমি কি এভাবে লিখবো? আমি কি সায়েরা এভাবে লিখবো? সায়েরা এভাবে লিখবো না। তাহলে আমরা একটা কাজ করি, আয়ের সংক্ষিপ্ত রূপগুলো বসাই দিই। যেগুলো স্বরধ্বনি সেগুলো সংক্ষিপ্ত রূপ বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে? দন্তস্ব আকার, কার, কি বলছি? আকার। সায়ে রা, এই যে আকার দিলাম, একার দিলাম, আকার দিলাম, এই যে কার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। এখন সবাই পারো দেখে এটাকে কি করবা না, অবহেলা করবা না। কেন? কারণ আমরা দেখছি একটা বিসিএস এ প্রশ্ন আসছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? আসছে না? ফলা। হ্যাঁ আসছে। তাহলে দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। এখন দেখো তো কার সংখ্যা কয়টা? অয়ের কি কোনো কার আছে? অয়ের কোনো কার নেই। আকার, ইকার, দীর্ঘ ইকার বাকি সব আছে। তাহলে একটা বাদ দিলে কার সংখ্যা হচ্ছে 10টি। পূর্ণমাত্রা, একটা কাজ করবা, সেটা হচ্ছে রিকে মাঝখানে ধরবা। কোথায় ধরবা? মাঝখানে ধরবা। আজকে না আমার কয়েকটা স্লাইড যে ভ্যানিশ হয়ে গেছে, আমার খুব আফসোস লাগতেছে। হ্যাঁ, স্লাইড থাকলে পড়াতে অনেক সুবিধা। দেখো, এই 32টি এখানে কোত্থেকে আসছে? আমরা আগে স্বরধ্বনি নিয়ে কাজ করি। আমিও এদিকে খেয়াল করো। প্রথমে আমরা রিটাকে মাঝখানে ফেলে দিলাম। রিটাকে মাঝখানে ফেলে দেওয়ার পর দেখো তো সবগুলোতে পূর্ণমাত্রা কিনা? অ, আ, ই, ই, উ, উ। তাহলে রি এর আগে যে কয়টা আছে সবগুলো হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে স্বরধ্বনির পূর্ণমাত্রা স্বরধ্বনি কয়টি? পূর্ণমাত্রা স্বরধ্বনি হচ্ছে 6টি। রি এর পরে দেখো এ, ওই, ও, ও, একটা তো মাত্রা নেই। তাহলে মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 4টি। আর রি মাঝখানে অর্ধমাত্রা, অর্ধমাত্রার কয়টি? 1টি। এখন আসো, তোমাদের একটা জিনিস মুখস্থ আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একত্রে করে ধরা হয়, পূর্ণমাত্রার কয়টি? পূর্ণমাত্রার হচ্ছে 32টি। এটা সবার মোটামুটি মনে থাকে। তো পূর্ণমাত্রা যদি 32টি হয় টোটাল বর্ণের, সেখান থেকে যদি স্বরবর্ণের তোমার 6টা চলে যায়, তাহলে তোমার ব্যঞ্জন বর্ণের কয়টা থাকে? ব্যঞ্জন বর্ণের থাকে 26টা। তাহলে যদি আসে যে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? 26টি। তুমি যদি 32, 8, 10 এটা মনে রাখো, তুমি যদি এটা মনে রাখো, আর স্বরবর্ণেরটা তুমি মনেও রাখা লাগবে না, স্বরবর্ণটা তুমি এভাবে রি মাঝখানে দিলে তুমি নিজেই বুঝে যাবা। তাহলে তুমি ব্যঞ্জন বর্ণের গুলি ইজিলি বের করে ফেলতে পারবা না? বুঝছো? যারা আরেকবার কে যেন বলতে বলছে, বুঝছো বিষয়টা? হ্যাঁ। তাহলে দেখো অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে তোমার পূর্ণ সব বর্ণের মধ্যে, অর্থাৎ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে তোমার 8টি। হ্যাঁ, তো সেখানে তোমার স্বরধ্বনি হচ্ছে 1টি। তাহলে ব্যঞ্জন বর্ণের তোমার অর্ধমাত্রা কয়টি? 7টি। মাত্রাহীন হচ্ছে এখানে 4টি। আর আমরা জানি টোটাল বর্ণমালায় মাত্রাহীন হচ্ছে কয়টি? 10টি। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন হচ্ছে 6টি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমরা যদি 32, 8, 10 এটা মনে রাখতে পারো। আমি এটা কিভাবে মনে রাখি? এখন রাখি না, এখন তো এমনিই মনে থাকে। তো আগে যেটা মনে রাখতাম সেটা হচ্ছে 32, 8, 10, অর্থাৎ আমি মনে মনে বলতাম যে মাত্রাহীন হওয়ার কথা 8টা, যেহেতু কম, কিন্তু উল্টো হয়ে গেছে। 32, 8, 10 এভাবে মনে রাখবা, 32, 8, 10। আর এদিকে হচ্ছে তোমার এটা বিয়োগ করে দিবা, তাহলে তোমার ব্যঞ্জন বর্ণের যেগুলো সেগুলো তোমার খুব সহজেই বেরিয়ে আসবে। এখন আসো মৌলিক স্বরধ্বনি।
ক্যালকুলেশনটা আবার পরে বুঝিয়ে দিব, ঠিক আছে? এটা ইজি। হ্যাঁ, আবার আমি যখন ব্যঞ্জন বর্ণের দিকে যাব বুঝিয়ে দিব। দেখো, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিটা দেখো, অ, হ্যাঁ, এটা মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি। ই, মৌলিক ধ্বনি। দীর্ঘ ই মানে হচ্ছে তোমার দুইটাই ই যোগ ই, তাহলে কি হচ্ছে? মৌলিক হলো না যৌগিক হয়ে গেল বলো তো? এটা হচ্ছে না। উ, মৌলিক। দীর্ঘ উ একইভাবে তোমার কিসের মতো? দুটো উ, দীর্ঘ ইর মতো, উ যোগ উ। তাহলে এটা কি মৌলিক না যৌগিক? যৌগিক। এটা হচ্ছে না। রি, একজন বলেছিল যে রি, রি তো সরাসরি আসছে না। হ্যাঁ, রি হচ্ছে মূলত স্বরধ্বনিই না, কিন্তু আমরা সারাক্ষণ পড়ার সময় সংস্কৃত শব্দকে টেনে আনি কিনা বলতো? সংস্কৃত ব্যাকরণকে টেনে আনি কিনা? টেনে নিয়ে আসি। বিষয়টা হচ্ছে সংস্কৃত ভাষায় মানে তৎসম শব্দে তোমার বর্ণমালায় এই রিটা স্বরধ্বনি হিসেবে আছে। সেখান থেকে তোমার রিটা বাংলা ভাষায়ও স্বরধ্বনি হিসেবে চলে আসছে, এবং অদূর ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চারা যখন আরেকটু বড় হয়ে যাবে বা তার বাচ্চা কাচ্চারা, দেখা যাবে রিটাকে বাংলা স্বরধ্বনিতে আর পাচ্ছে না। বুঝছো? দেখা যাবে ততদিনে কি হয়ে গেছে, চেঞ্জ করে ফেলছে, রিটাকে আর রাখবে না হয়তো। তো রিটা কোত্থেকে আসছে? যদি আসে সংস্কৃত থেকে আসছে। এখন আসো এ। এ, এ হচ্ছে মৌলিক। ওই, ওইটা মৌলিক না। ওই মানে কি? আমি বললাম ওই আহমেদ, কিভাবে লিখলাম দেখো তো? ওই আহমেদ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে অ যোগ রস্বই। যদিও কিছু কিছু বইতে ও যোগ রস্বই দেয়া, কিন্তু বিখ্যাত যে বইগুলো হায়াত মাহমুদ সহ অন্যান্য বইগুলো সবগুলোতে অ যোগ রস্বই দেয়া, ঠিক আছে? একইভাবে ও, ও হচ্ছে তোমার মৌলিক। আর ও, ও, আচ্ছা নাফিসা, এখন থেকে আমি নাফিসার কথা বলবো। নাফিসা দেখো, ও, ও হচ্ছে অ, সরি, অ যোগ কি হবে বলো? উ। তাহলে এটাও যৌগিক, এটাও আমি দিলাম না। তাহলে মৌলিক কয়টা পেলাম দেখো তো? শুধু টিক চিহ্ন গুলা দেখো, আর ঘুম আসলে একটু হাঁটতে থাকো। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেয়েছি। যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ কয়টা, অর্থাৎ বর্ণ, বর্ণ আছে, হ্যাঁ, তাহলে আমরা 6টা পেয়েছি। কিন্তু ধ্বনিবিজ্ঞানী আব্দুল হাই আরেকটা স্বরধ্বনির কথা বলেছেন, যেটার বর্ণটা কোথায় নাই? আমাদের যে স্বরবর্ণগুলো আছে সেটাতে নাই। সেটা হচ্ছে কি? এ। সেটা হচ্ছে এ, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। হ্যাঁ, তাহলে আমাদের এটা মিলে কয়টা হলো? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হয়ে গেল 7টি। ঠিক আছে? তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি পেয়ে গেলাম। উচ্চারণের সময় ই 6টা কিভাবে? আচ্ছা, এতক্ষণ কি খেয়াল করো নাই? অন্যদিকে মনোযোগ ছিল? শোনো, ই, এটা হচ্ছে ই ধ্বনি, আর এটা হচ্ছে দীর্ঘ ই, মানে হচ্ছে দুইটা ই, 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 ই। তো দুইটা ই যেহেতু এই যে এখানে লেখা আছে দেখো, দুইটা ই যেহেতু, এটা মৌলিক না, যৌগিক। একইভাবে উ, এটাও উ, কিন্তু এটা কি উ? দীর্ঘ উ, এই যে উ, এটাও যৌগিক। এক্সামে অবশ্যই 7টা দিবা, 6টা কেন দিবা? মৌলিক স্বরধ্বনি 7টা। 9-এর মতো বর্ণ এই যে এখানে নাই, 9-এর বর্ণ টর্ণ এগুলা নাই, এগুলা কিছু কিছু ধারাপাতে ছিল, ওগুলা স্বরধ্বনির অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট আসো, উচ্চারণের সময় বিবেচনায়। এগুলো একটা আমরা মনোযোগ দিয়ে পড়বো। এতক্ষণ যেগুলো পড়া হয়েছে এগুলো মোটামুটি সবাই জানতো। আচ্ছা, সংবৃত বিবৃত ক্লিয়ার করে দিব। উচ্চারণের সময় বিবেচনায় তোমার রসস্বর হচ্ছে 4টা। রসস্বর কি? রস মানে কি? রস মানে অল্প, কম, স্বল্প, ছোট। হ্যাঁ, তাহলে যেই স্বর উচ্চারণের সময় তোমার অল্প সময় লাগবে সেগুলো হচ্ছে তোমার রসস্বর।
হ্যাঁ, আর যেগুলো তাহলে তোমার উচ্চারণের সময় বেশি সময় লাগবে সেগুলো কি হবে? সেগুলো হয়ে যাবে দীর্ঘস্বর। এখন আসো রসস্বর কি কি দেখো। অ, ই, উ। দেখো তো, অ, ই, উ। অ এর তুলনায় আ, ই, ওটা তো দীর্ঘ ই দেয়াই আছে তাই না? দীর্ঘ ই বলাই আছে, ওটা দীর্ঘ। দীর্ঘ উ বলাই আছে, ওটা দীর্ঘ। আবার আমরা দেখেছি ওই, ও, ওগুলো কি ছিল? মৌলিক ছিল না। তো যৌগিক যেহেতু, মানে দুটো যেহেতু একত্র হয়েছে, তাহলে দুটো একত্রিত হলে নিশ্চয়ই ওটার সময় বেশি লাগবে। বুঝছো বিষয়টা? দুটো যেহেতু একত্র হয়েছিল, আমি এখানে দেখিয়েছিলাম, এই যে এখানে ওই, ও, এগুলো দেখিয়েছিলাম, সময় তাহলে বেশি লাগবে। আ, আ, তাহলে দেখো অ, আ, তাহলে আতে বেশি সময় লাগছে নাকি অতে বেশি সময় লাগছে? মেয়ে যাবেন, অ, আ, কোনটাতে বেশি সময় লাগছে? আতে বেশি সময় লাগছে। তাহলে বাকি যে সাতটা সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। তাহলে আমরা দেখো তো কিভাবে মনে রাখবো। অ, ই, উ, রি। হ্যাঁ, এগুলো হচ্ছে রসস্বর। দীর্ঘস্বর তাহলে কি কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ শব্দটা আছে। উ, দীর্ঘ উ, দীর্ঘ শব্দটা আছে। আরে বেশি সময় লাগবে না দেখেই এটা রসস্বর। অর্থাৎ এখন দেখো, তুমি যদি টেনে অনেক দূর লম্বা করে নিয়ে যাও, ওটা তো কেউ বলবে না। এটা হচ্ছে তোমার একেবারে ধরো বৈজ্ঞানিক উপায়ে বলা হয়েছে আর কি, যে অতে সময় কম লাগবে, আতে আর একটু বেশি সময় লাগবে, এটুকুই। তারপর এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে তোমার দীর্ঘস্বর। তারপর আসো দ্বৈত স্বর। দ্বৈত মানে কি বলো তো? দ্বৈত মানে কি? দ্বৈত মানে দুই। তো আমরা জানি না এ দুটোতে কি আছে? দুটো আছে। সো এ দুটো হচ্ছে তোমার দ্বৈত স্বর। মৌলিক স্বরধ্বনি অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি তাই না? মৌলিক স্বরধ্বনি হচ্ছে তোমার 7টা। ধ্বনিজ্ঞাপক কোনো বর্ণ নেই, এটা আমরা জানি। এরপর আসো অর্ধ স্বরধ্বনি। হ্যাঁ, বাংলায় অর্ধ স্বরের সংখ্যা কয়টা বলতো? অর্ধস্বর মূলত হচ্ছে সেমি ভাওয়েল। হ্যাঁ, এগুলো কেন? ধরো যে ধ্বনিগুলো তোমার উচ্চারণ করার সময় তোমার উচ্চারণ দীর্ঘায়িত করা যায় না, মানে উচ্চারণটা তোমার শেষ হয়ে যায়, অর্ধস্বর, এজন্য বলা হচ্ছে এগুলোকে অর্ধস্বর বলা হচ্ছে। তো অর্ধস্বর কি কি দেখো তো। সামিউল আরেফিন, আচ্ছা, মৌলিক ধ্বনি ঠিক আছে, কিন্তু বর্ণটা তুমি কি স্বরবর্ণে পাচ্ছ? আছে সামিউল? দেখো তো এখানে বর্ণটা পাচ্ছ কিনা। বর্ণটা নেই, বর্ণটা নেই। এজন্য এটাকে কি বলা হয়েছে? তোমার বলা হয়েছে যে আমাদের স্বরবর্ণে নেই, কিন্তু এটা কি? এটা মৌলিক স্বরধ্বনি। হ্যাঁ, এটা তোমার ধ্বনি, এই ধ্বনিটা আছে এবং এই ধ্বনিটা মৌলিক, কোনো কিছু সমন্বয়ে এটা তৈরি হয়নি। এটা যেমন আমি ওইটা তৈরি করেছি অ এবং ই দিয়ে, কিন্তু এটা তুমি কি দিয়ে তৈরি করবা? ধ্বনি, ধ্বনি। এটা তুমি না অ দিয়ে লিখতে পারবা না এ দিয়ে, এটা অ হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, কিন্তু এটা কি? এটা হচ্ছে ঠিক আছে। তারপর দেখো বাংলায় অর্ধস্বরের সংখ্যাটা দেখো। অর্ধস্বর হচ্ছে ই, উ, এ, ও। মাসরুর ওগুলো সব চলে আসবে। তাহলে দেখো এটা কিভাবে মনে রাখবা, দেখো মনে রাখবা সেগুলিও অর্ধস্বর। কি মনে রাখবা? সেগুলিও। তাহলে সেগুলিও অর্ধস্বর। দেখো তো সেগুলিও যদি অর্ধস্বর দেখো, তাহলে এখানে কি বলতো? এ, উ, তারপর হচ্ছে ও। মনে থাকবে? সেগুলিও অর্ধস্বর। তাহলে অর্ধস্বর দেখলে মনে থাকবে, মনে পড়বে কোনগুলো? ই, উ,
উ এ ও। আচ্ছা শোনো, অর্ধস্বর এবং রসস্বরের বিষয়টা বুঝছো? অর্ধস্বর এবং রসস্বর তোমরা কিন্তু এই দুটোরে একসাথে করে ফেলবা না, একই করে ফেলবা না। অর্ধস্বর আরেকটা কি, আরেকটা হচ্ছে রসস্বর। ঠিক আছে, রসস্বর হচ্ছে প্রথম যেগুলো পড়িয়েছিলাম কি কি ছিল, তাও 4টা ছিল, অ ই উ এবং রি ছিল। সেটা হচ্ছে তোমার উচ্চারণ করার সময় স্বল্প সময় লাগে, সেই 4টা ছিল। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে শারিয়া জাহান সৌদা। তুমি মনে হয় আগে আর পড়ো নাই বা নতুন, হয়তো কোনটা বুঝতে পারো নাই, কোন বিষয়টা বুঝো নাই লিখো। কোন বিষয়টা, কে কোন বিষয়টা বুঝো নাই ওটা বিস্তারিত লিখো। তাহলে এগুলো হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর হচ্ছে ই উ এ এবং ও। এগুলো হচ্ছে অর্ধস্বরকে তুমি কি করতে পারবা না, উচ্চারণটা দীর্ঘায়িত করতে পারবা না। দীর্ঘায়িত করলে সেগুলো তোমার পূর্ণ স্বরে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আসো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির বিষয়টা কি দেখো, আমরা একটু আগে দেখেছি 7টা মৌলিক স্বরধ্বনি পেয়েছিলাম। এরপর ওই এবং ও, ওই এবং ও আমরা কি দেখেছিলাম, ওই ও। তাহলে দেখো তো, দুটো মৌলিক ধ্বনি একত্রিত হয়ে তোমার কি তৈরি হয়েছিল, দুটো মৌলিক ধ্বনি একত্র হয়ে তোমার কি তৈরি করেছিল, যৌগিক স্বরধ্বনি তৈরি করেছে। এখন আসো, এই যে যৌগিক স্বরধ্বনি ওই ও এগুলো তৈরি করলো, এগুলো কিন্তু শুধু 2টা না, যৌগিক স্বরধ্বনি অনেক আছে। অনেক বলতে 25টা আছে। কিরকম 25টা, যেমন ধরো বললাম যে তোমার হাও হাও, হ্যাঁ তাহলে বললাম ও ও, এই যে এখন হাও, সরি হাও, তাহলে এই যে ও, ও এর জন্য কি কোনো বর্ণ আছে একসাথে করে, একসাথে করে আছে নাই। হ্যাঁ, যেমন ধরো কেউ, কেউ যখন বললাম, অথবা ধরো বললাম যে ঢেউ ঢেউ, তাহলে কি হলো, এ যোগ উ। এ এবং উ কে একসাথে করে এরকম কোন বর্ণ কি আছে, এরকম বর্ণ নাই, কিন্তু ধ্বনিটা কি, ধ্বনিটা আছে। এবং ধ্বনিটা যেহেতু আছে, এই সবগুলো ধ্বনি টোটাল এরকম কয়টা ধ্বনি আছে, এরকম টোটাল তোমার 25টি আছে। কয়টি আছে, টোটাল 25টি যৌগিক স্বরধ্বনি বলা হয় এগুলো। কিন্তু 25টি থাকলেও আমাদের স্বরবর্ণে কয়টা বর্ণ আছে, স্বরবর্ণে আছে, বর্ণ আছে 2টা, ধ্বনি আছে 25টা। মানে সবগুলো ধ্বনিকে তোমার বর্ণ আকারে কোথায় নিয়ে আসে নাই, স্বরবর্ণে নিয়ে আসে নাই। এবং স্বরবর্ণে যেন তো সবগুলোকে নিয়ে আসে না, মাত্র 2টা নিয়ে আসছে। তাহলে আমরা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ যদি আসে বা যৌগিক তোমার স্বরবর্ণ যদি আসে, তাহলে কয়টা, তাহলে হচ্ছে 2টা। যদি যৌগিক স্বরবর্ণ আসে 2টা, না ই যৌগিক হবে না, কারণ এটা তো তোমার একইটা, একই মিলে, যে এটা 2টাই ই, এটা তো ই এর সাথে অন্য কোনো ধ্বনি না, ই এর সাথে অন্য কোনো ধ্বনি না, বা উ এর সাথে অন্য কোনো ধ্বনি না। এটা তো তোমার দীর্ঘায়িত করার জন্য যেটা করা হয়েছে, দুটো ই ই উ। কিন্তু এগুলো সবগুলোই তোমার কি, একটা স্বরধ্বনির সাথে আরেকটা স্বরধ্বনি যুক্ত হচ্ছে। হ্যাঁ, যেমন ধরো আমরা বলি না যে শিউলি বা মিউ, তাহলে শিউলি যখন লিখি আমরা কি লিখি, শিউলি শিউলি, তাহলে ইউ, এই যে ইউ, ই যোগ উ, ইউ। কিন্তু এটার জন্য কি নাই, এটার জন্য কোনো বর্ণ নেই। তাহলে যৌগিক স্বরব্যাপক বর্ণ আমাদের কয়টা, বা যৌগিক স্বরবর্ণ কয়টা, যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টো। যদি যৌগিক স্বরধ্বনি, ধ্বনি আর বর্ণের পার্থক্য আমি একদম প্রথমেই বলে দিয়েছি, একদম প্রথমেই বলে দিয়েছি কি ছিল। ধ্বনি হচ্ছে আমরা যেটা শুধু উচ্চারণ করি, আর বর্ণ হচ্ছে ওই উচ্চারণটাকে চেনার জন্য তুমি যেটা লিখো। তাহলে তোমার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে কয়টা, 2টা হচ্ছে। তাহলে এটার পার্থক্যটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে।